নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ডের একটা ভিডিও এই মুহূর্তে এইভাবে যে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় ফেলে দেবে, সেটা কিন্তু সত্যি ভারতীয় জনতা পার্টি হয়তো ভাবতে পারেনি যে দেশের বিরোধী দলনেতা এইভাবে সম্পূর্ণ বিষয়টাকে প্রেজেন্ট করবে। এবং ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে কতটা ঠিক ভীতু এই জায়গাটায় একদম ধরা পড়ছে, এবং দেশের প্রধানমন্ত্রী তার কি অবস্থান, তিনি কিভাবে দেশ চালাতে চান, সমস্তটাই এই ভিডিওতে কিন্তু ধরা পড়ছে। কেন? जो उचित समझो वही करो, जो उचित समझो वही करो। রাহুল গান্ধী হঠাৎ এই ভিডিওর মাধ্যমে বলতে বলতে বেরিয়ে আসছেন, এবং যে ভিডিওটা গতকাল থেকে ভাইরাল হয়েছে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে, এবং 8 জন সাংসদ, যে 8 জন সাংসদকে গত পরশুদিন ওম বিড়লা তিনি সরাসরি একদম সাসপেন্ড করে দেন, যার মধ্যে 7 জন কংগ্রেসের এবং 1 জন সিপিআইএম এর, এই সাংসদরা কিন্তু সরাসরি রাস্তায় বসে, একদম রাস্তায় বলতে সংসদের বাইরে, সংসদের ভেতরে তো তারা ঢুকতে পারবেন না এই বাজেট অধিবেশনে, সংসদের বাইরে বসে তারা একদম সিঁড়িতে হরতাল করছেন, এবং হরতাল করার সময় তারা সাপোর্ট পান রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতার। এবং রাহুল গান্ধী যে স্লোগানটা দিতে দিতে বেরিয়ে আসেন, সেটা আপনারা শুনুন, আসছি তারপরে নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। जो उचित समझो, जो उचित समझो, जो उचित समझो, वही करो, जो उचित समझो, वही करो, जो उचित समझो, वही करो, जो उचित समझो, वही करो। আপনারা শুনলেন রাহুল গান্ধী কি বলছেন। রাহুল গান্ধী বলছেন जो उचित समझो वही करो, जो उचित समझो वही करो। একটাই স্লোগান এই মুহূর্তে সম্পূর্ণভাবে ঘুরে বেড়াচ্ছে। কিসের ভিত্তিতে স্লোগানটা? যারা জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই যে এই মুহূর্তে একটি বই, এই বইটিকে নিয়ে গত কয়েকদিন ধরে সম্পূর্ণ সপ্তাহটায় একদম রীতিমতন সারা ভারতবর্ষের মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে যে কি এমন আছে এই বইটাতে যেটা রাহুল গান্ধী পড়তে চাইছেন কিন্তু পড়তে দেওয়া হচ্ছে না। প্রথম দিন রাহুল গান্ধী কিছু পৃষ্ঠা নিয়ে আসেন, যার মধ্যে থেকে তিনি পড়তে গিয়ে উল্লেখ করেন যে ভারতবর্ষে যখন এসেছিল চীনের বিভিন্ন সেনারা, তারা ভারতবর্ষ সঙ্গে লড়াই করতে এসেছিল, তখন ভারতবর্ষের প্রাক্তন সেনা প্রধান তিনি তার নিজের মেমোয়ারে লিখছেন যে তখন আমি 8টা 15, সন্ধ্যে 8টা 15 সময় ভারতবর্ষে ঢুকে পড়ে 4খানা চাইনিজ ট্যাঙ্ক, এবং তারা কিন্তু কৈলাস রেঞ্জটাকে আক্রমণ করে। তো সেই সময় আমি কন্টিনিউয়াসলি 8টা 15 থেকে রাত 10টা 10:30 পর্যন্ত ফোন করছিলাম রক্ষামন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জিকে, এবং রাজনাথ সিং জি প্রথমত আমার ফোন ধরে তিনি বলেন যে যে অর্ডার আমরা যতক্ষণ না পর্যন্ত দিচ্ছি ততক্ষণ কিচ্ছু করা যাবে না। এবং সেই জায়গায় আমি বসে তাকে ধরে যে কি অর্ডার আসে উপর থেকে, আমরা অ্যাটাকও করতে পারছি না, আমরা ডিফেন্স করে যাচ্ছি, এবং সেই জায়গায় চাইনিজ ট্যাঙ্ক কিন্তু সামনের দিকে বাড়ছে। এবং তখন আবারও তিনি কন্টিনিউয়াস রাজনাথ সিং কে ফোন করেন। রাজনাথ সিং বলেন আমি ওপর মহলের সঙ্গে ফোনে কথা বলে জানাচ্ছি। তো ওপর মহল বলতো নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ফাইনালি নরেন্দ্র মোদী রাজনাথ সিং কে জানান, এবং রাজনাথ সিং তখন কর্নেল নারবানে তাকে জানান নরেন্দ্র মোদী বলেছেন जो उचित समझो वही करो। এবং সেই লাইনটাই কমপ্লিটলি কোট আনকোট এই মুহূর্তে স্লোগানে পরিণত হয়েছে, এবং সম্পূর্ণভাবে ব্যঙ্গের পরিস্থিতি তৈরি হয়েছে সংসদের বাইরে। 8 জন সাসপেন্ডেড সাংসদ তারা যখন হরতাল করছিলেন, প্রোটেস্ট করছিলেন, রাহুল গান্ধী তাদেরকে সাপোর্ট দিতে বেরিয়ে আসেন, এবং তিনি সেই স্লোগানটা শুরু করেন जो उचित समझो वही करो। जो उचित समझो, जो उचित समझो, जो उचित समझो, जो उचित समझो, वही करो, 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 जो उचित समझो, वही करो। এই সামগ্রিক ঘটনার যে বিশালতা সেটা যে রয়েছে, এবং এই সামগ্রিক ঘটনা যে আরো ছড়িয়ে পড়বে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যতই দেশের স্পিকার ওম বিড়লা লোকসভায় বলুন না কেন যে আমি ভেবেছিলাম যে কংগ্রেসের বিভিন্ন সাংসদরা তারা আক্রমণ করবে, এইরকম খবর ছিল আমার কাছে দেশের প্রধানমন্ত্রীকে, তাই জন্য আমি আসতেই না করে দিয়েছিলাম, এবং তাই জন্য তিনি আসেননি লোকসভায়।
তিনি রাজ্যসভায় গিয়ে চুপি চুপি তার মতন বক্তব্য রাখেন, এবং রাজ্যসভাতে যখন বক্তব্য রাখেন আমরা আপনাদেরকে আগেই খবর দেখিয়েছি যে রীতিমতন ভয় ভয় দেশের প্রধানমন্ত্রী নার্ভাস হয়ে গিয়েছিলেন প্রথম 6 মিনিট, যতক্ষণ তার সামনে তানাশাহি নেহি চলেগি, এলওপি কো বলনে দো, এই ধরনের স্লোগানগুলো উঠছিল। তখন দেশের প্রধানমন্ত্রী বেশ খানিকটা থমথমে মুখ নিয়ে বক্তব্য রাখছিলেন। তার পরবর্তীতে ওয়াক আউট করে চলে যায় বিরোধীরা, এবং সেই পর্যায়ে দেশের প্রধানমন্ত্রী বেশ খানিকটা স্বচ্ছন্দ বোধ করেন এবং তিনি তার মতন বক্তব্য রাখেন। কিন্তু এই যে जो उचित समझो वही करो, এই বিষয়টার থেকে কিভাবে এই মুহূর্তে মুক্ত হবে ভারতীয় জনতা পার্টি, প্রশ্ন এই মুহূর্তে উঠে আসে। তার কারণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পক্ষে বলার মতন কিন্তু বিশেষ কোনো জায়গা নেই। তার কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি সম্পূর্ণ বিষয়টার থেকে এসকেপ করলেন। কোন বিষয়টার থেকে? রাহুল গান্ধী সংসদের বাইরে দাঁড়িয়ে এই বইটা পড়েছিলেন, সম্পূর্ণ এই যে জায়গাটা সম্পূর্ণটা একদম নিউজ চ্যানেলদের সামনে পড়েছিলেন, এবং তার পরবর্তীতে তিনি বলেছিলেন বইটাকে হাতে নিয়ে, একদম যে বইটাকে রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা বলেন যে এই বইটা পাবলিশডই হয়নি, সেই বইটাকে হাতে নিয়ে তিনি বলেছিলেন এই তো পাবলিশড বই আমার হাতে আছে, এবং দেশের প্রধানমন্ত্রী যদি আজকে আসেন আমি সোজাসুজি তার সিটে যাব, আমি গিয়ে তার হাতে দেব। এবং আমি বিশ্বাস করি যে দেশের প্রধানমন্ত্রী আজকে আসবেন না সংসদে, তার সেই গাটস নেই। গাটস বলতে সাহস তার সেই রকম ভাবে নেই, এবং সেটাই এই মুহূর্তে কিন্তু আরো একবার প্রমাণিত হলো যে সত্যি দেশের প্রধানমন্ত্রী এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্টই করতে পারলেন না। এবং স্পিকার ওম বিড়লা সেটাকে ঢাকার জন্য তিনি শুধু বললেন যে দেশের প্রধানমন্ত্রীকে আমি আসতে না করেছিলাম এবং তাই জন্য দেশের প্রধানমন্ত্রী আসেননি। তো এই সামগ্রিক ঘটনা কোথাও গিয়ে কিন্তু একমাত্র যেটাকে নির্দেশ করছে সেটা ভারতীয় জনতা পার্টি, তাদের ভীরুতা, তাদের যেভাবে তারা দেশ চালাচ্ছে, যেভাবে তারা সংসদে প্রেজেন্ট করছে নিজেদেরকে, সেটা যে সম্পূর্ণ সুপারফিশিয়াল একটা জায়গা, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে এই কর্নেল নারবানে তার যে সামগ্রিক অভিজ্ঞতা সেটা যেভাবে তিনি তুলে ধরেছেন বইতে, সেই বিষয়টার মাধ্যমে ফুটে উঠছে। এবং এই মুহূর্তে একদম ভারতবর্ষের যে ট্রেড ডিলটা হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু বিরোধীরা একই কথা বলছে যে আমেরিকা ভারতবর্ষের সঙ্গে একটা সম্পূর্ণ বিষয় নিয়ে ট্রেড ডিল করলো। তো ভারতবর্ষে যখন আমেরিকা জিনিসপত্র পাঠাবে তখন আমেরিকা 18% ট্যাক্স দিতে হবে, সেইটাও তো হওয়ার কথা ছিল। কিন্তু ভারতবর্ষ কোনো ধরনের কোনো ট্যাক্স দিচ্ছে না, বরঞ্চ ভারতবর্ষ যখন আমেরিকায় জিনিসপত্র পাঠাবে তখন তারা 18% ট্যাক্স দিয়ে ব্যবসা করবে। এই বিষয়টা কিভাবে একটা ট্রেড ডিলে হতে পারে? একপাক্ষিক ট্রেড ডিল কিভাবে হতে পারে? আমি যখন আপনাকে ধার দেব বা আপনি যখন আমাকে ধার দেবেন তখন তো সুদের পার্সেন্টেজটা একই হওয়ার কথা, কিন্তু কোনোভাবেই সেটা হচ্ছে না। ভারত মাথা ঝুঁকিয়ে আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করে এসেছে, এবং সেখানে ট্রেড ডিলে নির্ধারিত হয়েছে ট্যারিফ বা ট্যাক্স দিতে হবে ভারতবর্ষকে 18%। এখানেও প্রশ্ন রয়েছে যে ট্যারিফ এতদিন ধরে আমেরিকা ভারতবর্ষের থেকে নিত 1 থেকে 3%, হাইয়েস্ট ট্যারিফ দিতে হতো 1 থেকে 3%, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দিতেও হতো না। তো সেই ট্যারিফটা 18% হয়ে গেল কিভাবে? এবং তার থেকেও বড় প্রশ্ন নিয়ে আপনাদের সামনে রেখেছিলাম আমরা যে ভারতবর্ষ এই মুহূর্তে সাইন করে এসেছে, যেটা এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার কৃষি মন্ত্রী বা এগ্রিকালচারাল সেক্রেটারি তিনি বলেছেন যে ভারতবর্ষে এই মুহূর্তে আমরা কৃষিজ ফসল সেগুলোকেও বিক্রি করতে পারবো, এবং যার ফলে আমেরিকার অনেক টাকা লাভ হবে। সেই ধরনের যে ট্রেড ডিলটা সাইন হয়েছে সেটা সম্বন্ধে ভারত সরকার এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেনি, যেখানে ট্রেড ডিলটা আটকেই ছিল এই ভিত্তিতে যে কৃষিজ সেক্টরটা আমরা খুলে দেব না, আমাদের কৃষি হচ্ছে ভিত্তি, ভারতবর্ষের ভিত্তিটাই হচ্ছে কৃষি, এবং সেই কৃষিজ সেক্টর আমরা খুলে দেব না কোনো মতে। তো সেই জায়গাটা কিভাবে ট্রেড ডিল হলো, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু অবশ্যই বিরোধীদের প্রশ্ন রয়েছে। এবং দেশের প্রধানমন্ত্রী আসছেন না, সংসদে আসছেন না, এবং অবশ্যই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসছেন না, এবং তারা চাপে পড়েছেন কি নিয়ে? তাদের যে একদম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটাকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলেছেন প্রাক্তন ভারতের সেনা প্রধান, তিনি অন্য কেউ নয়, প্রাক্তন সেনা প্রধান। এবং তিনি সেখানে লিখেছেন জো উচিত সমঝো ওহি করো। এই কথাটা যখন আমি শুনলাম, আমি 2 ঘন্টা 15 মিনিট ধরে রীতিমতন স্ট্রাগল করে গেছি যে আমি কি করা উচিত, আমি কি করা উচিত। এই সম্বন্ধে আমাকে বলা হয়েছিল যতক্ষণ না অর্ডার আসছে ততক্ষণ কিছু করা যাবে না, কারণ ভারতবর্ষ সেইভাবেই চলে। ভারতবর্ষের ডিফেন্স মিনিস্ট্রি সম্পূর্ণভাবে নির্দেশ দেয়
আর্মিকে এবং আর্মি সেই অনুযায়ী চলবে। এটা তো পাকিস্তান নয় যে পাকিস্তানের আর্মি যা সিদ্ধান্ত নেবে সেইভাবে সরকার চলবে। তো সেই জায়গা থেকে নারভানে যিনি বসেছিলেন তিনি বলছেন, আই ওয়াজ ফিলিং দ্যাট টাইম কমপ্লিটলি অ্যালোন, আমি সম্পূর্ণ একাকিত্ব বোধ করছিলাম এবং এই মুহূর্তে আমার কি করা উচিত আমার সত্যি জানা ছিল না। এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে উঠে আসছে রাহুল গান্ধীর এই 10 সেকেন্ডের ভিডিওটার মাধ্যমে। সম্পূর্ণভাবে এটা প্রতিবিম্ব দেখায় যে ভারতবর্ষের যারা এই মুহূর্তে শাসক তারা কিভাবে দেশটাকে চালাতে চাইছে। আপনাদের সামনে রাখলাম সমস্তটা, আপনারা কি মনে করেন সমস্ত ভিডিওর ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, শেয়ার করুন আমাদের ভিডিওগুলো এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।